চা খেতে খেতে আমার দার্জিলিং ভ্রমণের গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। গল্প বলতে আমার দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা, খরচ, কিভাবে গেলাম এবং সেখানে কি কি অসুবিধা ফেস করছি সেসব এই ভিডিওতে বলার চেষ্টা করব। আশা করি যারা ভারতে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। পাশাপাশি এই ভিডিওতে আমরা দার্জিলিংয়ের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকবো, যেগুলো আমি ওখানে থাকাকালে ধারণ করছি। তো এই যে বাচ্চাদের আমরা স্কুলে যেতে দেখছি, এটা ওখানকার খুবই কমন একটা দৃশ্য। কোনো যানবাহন দেখবেন না, সবাইকে হেঁটে চলতে দেখবেন, যেদিকেই তাকাবেন সবাই হেঁটে হেঁটে চলছে। এরকম দৃশ্যটা এখানে খুবই কমন। সৌন্দর্য, প্রকৃতি এগুলা নিয়ে বলতে গেলে সারাদিনই বলা যাবে। এই ভিডিওতে আমি সেসব বলবো না। আমার যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলার চেষ্টা করব। যেহেতু আমার সরকারি পাসপোর্ট, আমি আমার মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ভারতে যাই। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণ ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে, তবে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মেডিকেল ভিসায় আপনি ভারতে যেতে পারবেন। খুব শীঘ্রই ভারতে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা চালু হবে বলে শোনা যাচ্ছে, তবে কবে নাগাদ চালু হবে সে বিষয়ে সঠিক কোনো তথ্য আমি জানি না। আমি দিনাজপুর থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত হয়ে ভারতের ফুলবাড়ি সীমান্ত অতিক্রম করে শিলিগুড়ি হয়ে দার্জিলিং গিয়েছিলাম। তো আমি যেদিন রওনা করি সেদিন দিনাজপুর স্টেশন থেকে সকাল 7টায় দ্রুতযান এক্সপ্রেসে রওনা করি এবং পঞ্চগড়ে পৌঁছাই 9টায়। এবং পঞ্চগড় থেকে আরেকটা লোকাল বাস ধরে বাংলাবান্ধা সীমান্তে যাই। সেখানে আরও 2 ঘন্টা সময় লাগে। সেখান থেকে 5 মিনিটে একটা অটোতে করে বাংলাবান্ধা ইমিগ্রেশনে পৌঁছাই। সেখানে ইমিগ্রেশনের সমস্ত কার্যক্রম শেষ করতে আমার 15 থেকে 20 মিনিট সময় লাগে। এখন ইমিগ্রেশন খুবই হালকা, হালকা বলতে ভিড় নাই বললেই চলে। আমি যেদিন যাই সেখানে আমি সহ আর মাত্র 4-5 জনকে আমি সেখানে দেখছি। এরপর ভারত সীমান্তে ইমিগ্রেশন কমপ্লিট করি এবং সেখানেও আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। ইমিগ্রেশন শেষ করে ভারতীয় সীমানায় মানি এক্সচেঞ্জের দোকান থেকে আমি টাকা ভাঙিয়ে নিই। সেদিন 18ই মার্চ 2026 তারিখে আমি 100 বাংলাদেশি টাকায় 72 রুপি করে পাই এবং তারপর ফুলবাড়ি সীমান্তে একটা অটোতে উঠি, যা 10 টাকা দিয়ে আমাকে ফুলবাড়ি বাজারে নিয়ে যায় এবং ফুলবাড়ি বাজার থেকে একটি লোকাল বাসে করে শিলিগুড়ির তানজিং নরগে বাস স্ট্যান্ডে আমি পৌঁছাই। এর জন্য আমার আরও 10 রুপি খরচ হয়। তো আমি একেবারে দিনাজপুর থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত আমার এখন পর্যন্ত খরচ হলো প্রায় 270 টাকা। এখন এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনি অ্যাভেলেবেল কিছু জিপ পাবেন, জিপ গাড়ি যেগুলোকে শেয়ার জিপ বলে। এই জিপগুলোতে করে যদি আপনি দার্জিলিংয়ে যান, যদিও আমি এই দিনই দার্জিলিং যাইনি, প্রথমে ডাক্তার দেখাইছি, তার পরদিন আমি ডাক্তার দেখানোর কাজ শেষ করে আরও পরে আমি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা করি। এখন এই তানজিং নরগে বাস স্ট্যান্ড থেকে কিছু বাস ছেড়ে যায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে, যার ভাড়া 105 রুপি এবং এখান থেকে যদি আপনি ট্রেনে যান, ট্রেনের ভাড়া সম্ভবত 1000 রুপি বা তার আশেপাশে। আর যদি শেয়ার জিপে যান, এক একটা শেয়ার জিপে 10টা করে সিট থাকে এবং এতেই সবচেয়ে কম সময় লাগে। শেয়ার জিপে গেলে 250 রুপিতে আপনি দার্জিলিং যেতে পারবেন। এখানে একটু বলে নিই, বাসে আপনার সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা, ট্রেনে সময় লাগবে প্রায় 8 ঘন্টা, আর জিপে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। শিলিগুড়িতে পৌঁছায় প্রথমে আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে মোবাইল সিম কার্ড। তো ওখানে গিয়ে আমি প্রথমে একটা সিম কেনার চেষ্টা করি। আমি আগে ইন্টারনেটে দেখে গেছি যে ওখানে একটি ভোডাফোন বা এয়ারটেলের সিম কার্ড কিনতে 250 থেকে 350 রুপি লাগে এবং যেটা আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড ফোন কল করা যায় 28 দিনের জন্য। কিন্তু আমি শিলিগুড়িতে অনেক কষ্ট করেও একটা সিম ম্যানেজ করতে পারিনি। ওরা বাংলাদেশি জানার পরে আমাকে সিম দিতে অস্বীকৃতি জানায়। কোনো কোনো ক্ষেত্রে কোনো দোকানদার 1000 রুপি চার্জ করে। তবে আমি যখন আমার পাসপোর্ট দিই, পাসপোর্ট দেখার পর তারা পরবর্তীতে আর সেটা চেষ্টা করেও অনেক সময় এক এক দোকানদারকে আমি দেখলাম যে আমাকে একটা সিম দেওয়ার চেষ্টা করে উনি ব্যর্থ হলেন। পরবর্তীতে আমি যে কয়দিন ওখানে ছিলাম সিম ছাড়াই ওখানে সারভাইভ করছি। তবে এটাও একটু রোমাঞ্চকর। আপনি যেখানে যাবেন আপনার ফোনে কোনো ইন্টারনেট নাই, কোনো নেটওয়ার্ক নাই, ফোনে ফোন আসার কোনো সুযোগ নেই। হোটেলে যতক্ষণ ছিলাম ততক্ষণ
ওয়াইফাইয়ের মাধ্যমে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে যোগাযোগ করা যায়। এছাড়া ভিন্ন কোনো পথ নাই। তবে ওখানে অনেকেই গিয়ে যদি কারো ভারতীয় আত্মীয়স্বজন থাকে তবে তাদের নামে সিম কিনে অনেকেই ব্যবহার করে। বাংলাদেশিরা এই মুহূর্তে ভারতে সিম পাওয়াটা একটু কষ্টসাধ্য। তো যাই হোক, শিলিগুড়িতে আমার কাজ শেষ করে আমি একদিন ভোরবেলা 8টার দিকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে একটা শেয়ার জিপে অন্যান্য ভারতীয়দের সাথে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা করি এবং সকাল 8টায় রওনা করে আমি মোটামুটি 11টার মধ্যে দার্জিলিং বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছাই। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যে দার্জিলিং যাব এটা যাওয়ার আগে পরিকল্পনা করে যাই নাই। আমার উদ্দেশ্য ছিল শুধুই ডাক্তার দেখানো এবং সেখান থেকে ফিরে আসা। তো আমার হাতে যেহেতু সময় ছিল এবং আমার কাছে কিছু টাকাও বেঁচে গেছিলো, এই জন্য আমি দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করি। তবে দার্জিলিংয়ে গিয়ে হোটেল খুঁজে বের করতে আমার একটু বেগ পেতে হয়। শিলিগুড়িতে আমি শুরুতেই একটা হোটেলে ছিলাম, যেটাতে আমার কষ্ট হয় নাই, কারণ এইখানে আরেকটা বিষয় যে ভারতে বর্তমানে সি ফর্ম বা ফরেনার্স ফর্ম বলে একটা ফর্ম চালু করছে, যেটা মোটামুটি ভালো হোটেলগুলা ফরেনারদের রাখার ব্যাপারে এই ফর্মটা পূরণ করে দিতে পারে। কিন্তু দার্জিলিংয়ে গিয়ে আমি একটু কম টাকার হোটেল খুঁজতে থাকি। কয়েকটা হোটেল ম্যানেজ হওয়ার পরে যখন ওরা জানতে পারে যে আমি বাংলাদেশি, তখন ওরা এই সি ফর্মের কথাটা জানায় এবং ওরা বলে যে ওরা এই সি ফর্মটা পূরণ করে দিতে পারে না বিধায় আমি ওদের কাছে থাকতে পারি না। এরপরে আমি মোটামুটি ভালো মানের হোটেল খোঁজা শুরু করি। ওরা আমাকে পরামর্শ দেয় যে আমি ভালো হোটেলে গেলে এই সি ফর্মটা পূরণ করতে পারবো। এরপর দার্জিলিংয়ের মলের উপরে ব্রডওয়ে বুটিক নামের একটা হোটেলে আমি উঠি এবং সেখানে সি ফর্মের ব্যবস্থা থাকে। তো বর্তমানে বাংলাদেশিদের জন্য এটা একটা অসুবিধা যে আপনি ভারতে গিয়ে সস্তা হোটেলে থাকার সুযোগ খুবই কম। আপনাকে মোটামুটি ভালো একটা হোটেলে থাকতে হবে এবং পার রাত আপনাকে 1500 থেকে 2000 রুপি খরচ করতে হবে রাত্রি যাপনের জন্য। এটা একা গেলে একটু ঝামেলা। আপনি ওই একই রুমে 3 জন রাত্রি যাপন করতে পারবেন, সেক্ষেত্রে ওই 1500 থেকে 2000 রুপি খরচ পড়বে। একা গেলে পুরো খরচটা আপনাকে একাই বেয়ার করতে হচ্ছে। তো ভারতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগে থেকে ভারতের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট এবং রাতে হোটেলগুলো বুকিং করে রাখা। তাহলে ওখানে খরচটা অনেক কম হয় এবং ঝামেলাটা কম। সিমের ব্যাপারটা কবে সমাধান হবে আমি জানি না। এখানে যে একটা এই দৃশ্যটা দেখেন যে একজন ব্যক্তি মোটরসাইকেলটা হাঁটায় নিয়ে যাচ্ছে, এমন না যে তার মোটরসাইকেলে তেল নাই। এখানে এই দার্জিলিংয়ের এই মল এরিয়াতে এখানে কেউ মোটরসাইকেল চালায় না। যারই মোটরসাইকেল আছে সে মোটরসাইকেলটা স্টার্ট অন করে মানুষের সাথে হেঁটে চলে, যাতে করে অন্যান্য পথচারীদের অসুবিধা না হয়। এখানে এসেও একটা MT-15 বাইক দেখে খুবই ভালো লাগলো, কারণ এই বাইকটি আমি চালাই। তো এখন যদি পুরো খরচটার কথা বলি, আমার দিনাজপুর থেকে দার্জিলিং পৌঁছাইতে বাংলাদেশি টাকায় 700 টাকার মতন খরচ হলো। আর এখানে খাওয়া প্রত্যেক দিন আপনি 500 রুপির মধ্যে চালায় নিতে পারবেন। আর এক একটি দিন হোটেলে থাকার জন্য আপনার 1500 রুপির মতো খরচ হবে। তো এই 1500 রুপি যদি আপনি টাকায় কনভার্ট করেন 2000 টাকার একটু বেশি হয়। তো সব মিলিয়ে আপনার পার ডে এখানে থাকা এবং খাওয়া 2000 রুপি। আর যেতে 700 টাকা দিনাজপুর থেকে। ঢাকা থেকে হলে আপনি আরও এডিশনাল 1000 বা 1500 টাকা অ্যাড করে নিতে পারেন। এই মোটামুটি খরচের হালচাল। তবে আমি একা যাওয়াতে আমার খরচ একটু তুলনামূলক বেশি হয়েছে। যদি কয়েকজন মিলে গ্রুপে যাওয়া যায় তবে খরচটা আরও অনেকখানি কমে যাবে। আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ খরচ হবে, কারণ থাকার বিষয়টা তখন শেয়ারে থাকা যাবে। আর একা যাওয়ার আরও একটু সমস্যা আছে। সাইট সিইংয়ের ক্ষেত্রে যখন আপনি জিপ ভাড়া নিতে যাবেন তখন অন্যান্যদের জন্য অপেক্ষা করতে হয়। গ্রুপ মেম্বার না থাকার কারণে আপনি একা একটা জিপ এখানে এফোর্ড করা কঠিন। আবার সব সময় টাইমলি অন্যান্য গ্রুপের সাথে মিলে যাওয়াটাও একটু কঠিন, যে কারণে আমার টাইগার হিলে গিয়ে সূর্যোদয় দেখা এগুলো আমি মিস করছি। আমি গেছি ঠিকই, কিন্তু পৌঁছাইতে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। তো রাইট টাইমে আমি কোনো জায়গায় ঠিকমতো পৌঁছাইতে পারি নাই। এরপরও আমি যতটুকু পারছি উপভোগ করার চেষ্টা করছি। আমার এটা প্রথম ভ্রমণ ছিল আমার দেশের বাইরে, এই জন্য আমি বেশ উপভোগ করছি। একা একা আবার অন্যরকম একটা অ্যাডভেঞ্চারও আছে। এই তো, এটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।